অতীত যাত্রা সেরে হিরণ চোখ মেলে তাকায়। জন্মের পর বাণী 21 দিন নিজের মেয়ের থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, এটা সবার চোখে পড়েছে। কিন্তু বাণী ঠিক কি কারণে এরকম আচরণ করেছিল তা সকলের অজানা। হিরণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইবাতের উদ্দেশ্যে বলে, বাণীকে কখনো ভুল বুঝবে না ইবাত, ও বৌনিকে খুব ভালোবাসে। তুমি শুধু আমার পক্ষের ঘটনার সাক্ষী, তাই এমনটা বলছো। বাণীকে বোঝার সাধ্যি তোমার নেই। হিরণের এহনো কথা শুনে ইবাত বিরক্ত হয়। লোকটা কিসের তৈরি, এখনো তিনি বাণী ম্যাডামের হয়ে সাফাই গাইছেন। ফিলিস্তিনের সময় তখন বিকাল 7:35। ত্রাণ বিলানোর কাজ শেষ করে সৈন্যরা যে তার তাঁবুতে অবস্থান করছে তখন। রাতের খাবার কিছুক্ষণ আগে সেরেই যে যার তাঁবুতে প্রবেশ করেছে। সারাদিনের ক্লান্তির ফলে সবাই এখন বিশ্রাম নেওয়ার প্রতি অধিক মনোযোগী। আগামীকাল সকালের আগে কেউই আর কাউকে বিরক্ত করবে না। ঠিক এই সূচকে প্রত্যয়, রাফি এবং রিদান নীরবে নিজেদের তাঁবু ছেড়ে বেরিয়ে আসে। আর মাত্র 3 দিন এই দেশে আছে তারা। এই 3 দিনের মধ্যেই তাদের সত্যিটা উদ্ঘাটন করতে হবে, যে কোনো মূল্যে। রহস্য উদ্ঘাটনের প্রথম ধাপ হিসেবে ট্রেস করা লোকেশনটা গুগল ম্যাপে বসিয়ে জায়গাটা এখান থেকে ঠিক কতটা দূরে তা মেপে নেয় 3 জন। পায়ে হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা দূরত্ব। 3 সৈন্যের জন্য 1 ঘন্টা পায়ে হেঁটে যাওয়া খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু সকলের দৃষ্টি এড়িয়ে বিপদহীনভাবে উক্ত স্থানে পৌঁছানোটাই আসল বিষয়। কারো দৃষ্টি যেন আকর্ষণ না হয় সেজন্য প্রত্যয়, রাফি, রিদন ইউনিফর্ম ছেড়ে সিভিল গেটআপে রেডি হয়েছে। নিরাপত্তার জন্য সঙ্গে করে নিয়েছে সম্পূর্ণ লোডেড পিস্তল। প্রত্যয়, রাফি, রিদন তখন কেবল আব্দুল্লাহ আজম মসজিদ পেরিয়ে সরু পথ ধরে সাবধানে এগিয়ে যাচ্ছে। আচমকা রাফি পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে যায়, হিসহিসিয়ে বলে, আমার কেন মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। রাফির কথা শুনতেই প্রত্যয় ও রিদন সতর্ক হয়ে চারিদিকে তাকায়, কিন্তু নিজেদের ত্রিসীমানায় কোনো মানুষের অস্তিত্ব না দেখে তারা আবার সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। হঠাৎ আবার পেছনে শুকনো পাতা মারানোর শব্দ হতেই 3 জন সতর্ক হয়ে যায়। বিচ্ছিন্নভাবে চারিদিকে কারো অস্তিত্ব খুঁজতে শুরু করে। রিদন হাতের টর্চের আলোর সাহায্যে এগিয়ে যায়। সরু পথের ধারে একটা ছোট টিলার আছে। টিলার চারিদিকে ঘুরে ঘুরে আলোর সাহায্যে কাউকে খুঁজতে গিয়েই আচমকা সে ভয়ে চাপা চিৎকার করে ওঠে। প্রত্যয় আর রাফি বেশি দূরে ছিল না। তারা হৃদয়ানের ভিতর চিৎকার শুনতে পেরে সঙ্গে সঙ্গে সেই টিলার কাছে এগিয়ে যায়। এরকম অন্ধকার জায়গায় লম্বা বোরখার ন্যায় সাদা আলখেল্লা পরিহিত রমণীকে দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। মাথার অর্ধেক ভাগ তার সবুজ রঙা একটা শাল দিয়ে ঢাকা। তার হালকা নীলাভ চোখ পানে তাকিয়ে হৃদয়ান অবাক গলায় বলে, জারিয়া। জারিয়া ইংরেজি বুঝতে পারে, কিন্তু বলার অভ্যাস নেই বলে সে এতটা গুছিয়ে বলতে পারে না। তবুও অগোছালো শব্দে ইংরেজিতে সে জানায়, আমাদের ফলো করছিল কেন? আমি জানি আপনারা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। জারিয়ার কথা শুনে 3 জনই বেশ অবাক হয়। হৃদয়ান প্রশ্ন করে, তোমার এমনটা কেন মনে হলো? আমি আপনাদের উপর নজর রাখছিলাম, আপনাদের দৃষ্টি সন্দেহজনক ছিল। জারিয়ার কথা শুনে রাফি বাংলায় বিড়বিড়িয়ে বলে ওঠে, এই মেয়ে গোয়েন্দা সংস্থার অধিদপ্তরে কাজ করে নাকি? হৃদয়ান সেদিকে পাত্তা না দিয়ে কিশোরী মেয়েটাকে আগাগোড়া পরখ করে নেয়। বয়স 18 ছুঁয়েছে কিনা সন্দেহ, তবুও এত বড়দের মতো কথাগুলো কেন যেন মেয়েটার সাথে মানানসই লাগছে। হৃদয়ান ধিমে গলায় প্রশ্ন করে, তোর উদ্দেশ্য কি জারিয়া? আমি আপনাদের সাহায্য করতে চাই। প্রত্যয় ভুরু কুচকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস? হ্যাঁ। হৃদয়ান এবার শীতল গলায় প্রশ্ন করে, বিনিময়ে তোমার কি চাই জারিয়া? নিজের রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক আহত পুরুষ। তরতাজা শরীরটা রক্তে মাখামাখি হয়ে আছে। গায়ের পাঞ্জাবিটা লেগে থাকা রক্ত শুকিয়ে বিশ্রী গন্ধ বেরিয়েছে। সেই পাঞ্জাবির চারিপাশে ভিড় জমিয়েছে নোংরা মাছির দল। আচমকা কারো আগমনের আভাস পেতেই শমশের মজুমদার চোখ তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে হাসে, অতঃপর মুখ বিকৃত করে বলে, তুই হচ্ছিস সেই কুকুর যার লেজ আজীবন বাঁকাই থাকবে, কখনো সোজা হবে না। সুযোগ পেতেই কামড়ে দিয়েছিস, শালা অকৃতজ্ঞ। হিরণ নীরবে কতটুকু শুনে হেসে শমশেরের বরাবর একটা চেয়ারে বসে করুণার সুরে বলে, আই এম শিওর আমার থেকে বড় হারামজাদা তুই এই জগতের দ্বিতীয়টা খুঁজে পাবি না। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না হিরণ, শীঘ্রই আমার খোঁজ পড়বে। আমি এই মিশন সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য, আমাকে ছাড়া কোনো ডিল হওয়া অসম্ভব। হিরণ শমশেরের কথা শুনতে শুনতে হাতে থাকা ব্র্যান্ডের নিষিদ্ধ পানীয় বোতলটা ছিপে খুলে, অতঃপর ডকডক করে কিছুটা সাবার করে সে হেসে বলে, আমার জন্য অসম্ভব বলে কোনো বিষয়ই নেই।
তাই মিশনের চিন্তা তুই মাথা থেকে ঝেড়ে ফেল। তোকে ছাড়া এই মিশন পরিচালনা করতে বিন্দুমাত্র অসুবিধা হবে না আমার। আফটারঅল তোর পশু কুকুরগুলোকে টাকা দিয়ে পোষ মানিয়েছি, সারাদিন এখন এরা আমার পা চাটবে। শমশের ক্ষোভ মিশ্রিত স্বরে বলে। নিজেকে খুব বড় কিছু মনে করিস তাই না? মনে করার কিন্তু নেই, আমি খুব বড় কিছুই। শমশের একদলা থুতু মেঝেতে ফেলে বলে ওঠে। এত বড় মানুষ হয়ে লাভ কি যদি নিজের বউকে নিজের করে না রাখতে পারিস? হিরণ চোখ মুখ শক্ত করে বলে। বাণীকে কোথা থেকে উদ্ধার করেছিস তা জানিয়ে দে, দয়া দেখাবো তোর প্রতি কিছুটা। মিথ্যা মিথ্যা আশ্বাস দিবি না হিরণ। তুই আর দয়া এই শব্দ এক বাক্যের ব্যবহারের উপযুক্ত নয়। ইউ হ্যাভ নো আদার অপশন। আমি কখনোই বলবো না। তোর কি মনে হয় তুই সত্যটা জেনে আমাকে শেষ করে দিবি আর পরে নিজে শান্তিতে জীবন পার করবি? আমি কখনোই তোকে শান্তিতে থাকতে দিব না। ঠিক এই কারণে আমি এই সাহায্যকারী পরিচয় গোপন রাখব, যাতে আমি না থাকলেও কেউ একজন গর্ত খুঁড়ে তোকে খুঁজে বের করে তোর তিলে তিলে গড়া তোলা সব কিছু ধূলিসাৎ করে দেয়। কথাটুকু বলেই শমশের বিশ্রী হাসি দেয়। হিরণ হাত ঘড়িতে সময়টা দেখে নেয়, তার কিছু কাজ আছে। এই হায়েনার সাথে কথা বলে আপাতত সময় নষ্ট করতে আগ্রহী না সে। এর পেট থেকে কথা বের করার ব্যবস্থা সে পরে করবে, এই ভেবেই হিরণ উঠে দাঁড়ায়। প্রস্থানের জন্য পা বাড়াতেই শমশের পেছন থেকে গা জ্বালানো হাসি দিয়ে বলে ওঠে। তবে একটা বিষয় তোকে জানাতে পারি, তোর বউ এতদিন এক ব্যাচেলর ছেলের সঙ্গে একা এক বাসা ছিল। সারা রাতও কাটিয়েছে ওই ছেলের সাথে। সাহায্য করার বিনিময়ে নিশ্চয়ই ওই ছেলে তোর বউকে এভাবে ঘরে সাজিয়ে রাখিনি। যা আর কেউ পারেনি তা তোর বউ পেরেছে। তোর একদম জায়গা মতো আঘাত করেছে, তোর পুরুষের চুলকানি মেখে দিয়েছে। হিরণের কপালের পাশের রগটা রাগে তখন দপদপ করছে। সে সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে এলোমেলো দৃষ্টি মেলে চারিদিকে তাকায়। সঙ্গে সঙ্গে সে রুমের এক কোণে মেঝের উপর একটা হাতুড়ি দেখতে পায়। হিরণ একদণ্ড অপেক্ষা না করে সেই হাতুড়িটা হাতে তুলে উল্টো ফিরে ক্ষিপ্র গতিতে সেটার সাহায্যে শমশেরের মাথায় আঘাত করে। কেবল একটি আঘাত দ্বারাই সে শমশের নামক অধ্যায়ের ইতি ঘটায়। একটা সিকোয়েন্স মেনটেন করে হাঁটছে চারজন মানুষ। সবার সামনে টর্চ হাতে যেই রমণী হেঁটে চলেছে তার কদম অনুসরণ করছে বলিষ্ঠ তিনজন যুবক। রাতের আধা চিড়ে সব থেকে নিরাপদ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে। হৃদয়ন খানিকের জন্য জারিয়ার পানে তাকায়। মেয়েটার বয়স কম, তবে বিচক্ষণ খুব। না হয় তখন পর্যন্ত জীবিত থাকতে পারত না। তার মনে পড়ে যায় কিছুক্ষণ পূর্বে জারিয়ার অকপটে বলা কিছু সত্য বলে। আমি স্বার্থহীনভাবে আপনাদের সাহায্য করতে চাইছি না, আবার অর্থনৈতিক কাজেও আপনাদের সাহায্য করব না। আমি জানি আপনারা আমাদের মিত্র। না হয় কখনো আমার ভূখণ্ডের অন্তর্ভুক্ত মানুষদের ক্ষুধা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। আমার একটা ছোট বোন আছে, ওকে নিয়ে যেন কিছুদিন খাবারের অভাবে আমার দিন কাটতে না হয়, সেজন্য আমি আপনাদের সাহায্য করব। বিনিময়ে আপনারা শুধু আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। জারিয়ার ভাঙা ইংরেজিতে বলা কথা সারমর্ম বুঝতে পেরে তিনজন সৈন্যই নীরব বনে যায়। হৃদয়ের নীরবতা ভেঙে বলে ওঠে। তোমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা সেই ব্যবস্থা করে দিব। এখন ফিরে যাও, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। জারিয়া দৃঢ় গলায় বলে। না, আমি এভাবেই আপনাদের সাহায্য নিয়ে ঋণী হতে পারবো না। আমার বাবা বলতেন, কেউ আমাকে সাহায্য করলে আমিও যেন সুযোগ বুঝে সেই সাহায্য ফিরিয়ে দেই। প্রত্যয় শুধায়। তোমার বাবা ভালো কথা বলতেছেন যা, কিন্তু সত্য, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আপনারা যে রাস্তা ধরে এগোচ্ছেন তা নিরাপদ নয়। জারিয়ার মুখে এতটুকু শুনে তিনজন সৈন্যের মুখে মৃদু চিন্তার ছাপ ফুটে ওঠে। জারিয়া তাদের আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, এই শহরের প্রতিটা অলিগলি চিনি আমি। আপনাদের নিরাপদ রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে দিব, বিশ্বাস রাখুন। প্রত্যয়, হৃদয়ন এবং রাফি কিছুক্ষণ একে অপরের দিকে চাওয়াচাই করে এক সিদ্ধান্তে উপনীত হতেই জারিয়া প্রশ্ন ছুড়ে। এখন বলুন, আপনাদের গন্তব্য কোথায়?
আচমকা প্রত্যয়ের ডাকে কিছুক্ষণ আগের ঘটনাচক্রের স্মৃতিচারণ হতে বেরিয়ে আসে হৃদয়ন। সামনে লক্ষ্য করে দেখে জারিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। হৃদয়ন কিছু বলতে নিবে তার আগে জারিয়া ঠোঁটে আঙুল চেপে সবাইকে চুপ থাকার ইশারা করে। সবাই সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতার ইশারাটুকু মেনে নেয়। জারিয়া যথেষ্ট সাবধানে হাতের টর্চটা নিভিয়ে একটা বাড়ির পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। তাকে অনুসরণ করে বাকি তিনজনও আড়াল হয়ে দাঁড়ায়। প্রত্যয় হাতের গুগল ম্যাপে চেক করে দেখে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে নিজের পিস্তলটা বের করে হাতে চেপে ধরে। রাফিয়া হৃদয়নও একই কাজ করে। জারিয়া আড়াল হতে উকি দিয়ে সামনের বাড়ির দিকে দৃষ্টি স্থির করে। কিছুক্ষণ সময় গড়াতে বাড়ির ভেতর হতে দুজন লোক বেরিয়ে আসে। তাদের দেখতেই জারিয়া চাপা স্বরে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। ফ্লাক্সে করে গরম পানি ভরে রান্নাঘর থেকে বের হয় বানি। পরিবেশটা কেমন শীতল শীতল। এই আবহাওয়ায় বন্নির না আবার ঠান্ডা লেগে যায়, সেই চিন্তা করে বানি ফ্লাক্সে করে মেয়ের জন্য আলাদা করে গরম পানি নিতে নিচে এসেছিল। রাতও খুব হয়েছে। রুমে ফিরেই বন্নিকে ঘুম পাড়াতে হবে তার। সিঁড়ির কাছাকাছি যেতে বাহির থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। বানি একবার ঘাড় ঘুরিয়ে ঘড়ির পানে তাকায়। রাত 11:45। হিরণ ফিরেছে নিশ্চয়। বানিয়া সেদিকে তেমন একটা পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হিরণ ঘরে প্রবেশ করতে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে এসে প্রশ্ন করে, স্যার, খাবার সার্ভ করব? হিরণ শীতল গলায় বলল, কিছুর প্রয়োজন নেই, বেরিয়ে যাও সবাই। মহিলাটা সাহস করে বলে। স্যার, কিছু প্রয়োজন হলে? হিরণের হুঙ্কারে তার বাকি কথা অসম্পূর্ণই রয়ে যায়। বললাম না কিছুর প্রয়োজন নেই, সবাই বেরিয়ে যাও, না হয় খুব খারাপ হয়ে যাবে। হিরণের হুঙ্কারে উক্ত মহিলা ভয়ে কেঁপে ওঠে। মুহূর্তেই তিনি সহ বাকি হেল্পিং হ্যান্ডরা ঘর থেকে বেরিয়ে যায় যত দ্রুত সম্ভব। সম্পূর্ণ বাড়ি বাহিরের মানুষ শূন্য হতেই হিরণ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সঙ্গে সঙ্গে বন্নির রুমের দরজার বাহিরে সে বাণীকে ফ্ল্যাক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। হিরণের চেঁচামেচি শুনে বাণী কৌতূহলবশত এখানে দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে হিরণের ভয়ঙ্কর রূপ দেখে তার মনে হচ্ছে সে খুব বড় ভুল করে ফেলেছে। তার উচিত ছিল হিরণের হুঙ্কার শুনতেই রুমের ভিতর গিয়ে দরজা লক করে ফেলা। নিজের ভুলের জন্য যখন বাণী আফসোস করতে ব্যস্ত, সেই সময়টুকুতে হিরণ ত্রস্ত পায়ে তার দিকে এগিয়ে আসে। শক্ত হাতের থাবায় বাণীর বাহু চেপে ধরে তাকে বন্নির রুম হতে কিছুটা দূরে নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরে। ছোট করে সাপের ন্যায় হিসহিসিয়ে প্রশ্ন করে, কোন পুরুষের বাসায় উঠেছিলে তুমি? হিরণের চোখে দৃষ্টি আর তার গলার স্বর শুনে বাণীকে আবার ভয় চেকে ধরে। সে মৃদু গলায় বলে,